এটি রাজধানীর পল্লবী থানার শাহপরান বস্তি। এই বস্তিতে বিভিন্ন সময় নানা ধরনের অপরাধ সংগঠিত হওয়ার খবর পাওয়া যায়। গত কয়েক বছর ধরে এই বস্তির বেশ কিছু পরিবার পাচারকারী চক্রের টার্গেটে পরিণত হয়েছে। এমনই কয়েকটি পরিবারের সাথে কথা বলবো। পল্লবীর শাহপরান বস্তির বেশিরভাগই নিম্নবিত্ত, অভাব অনটন যাদের নিত্যসঙ্গী। ফলে থাকা খাওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা কোনো কিছুরই ঠিক নেই। এত সংকটের পরও বস্তিবাসীর মধ্যে নতুন করে পাচার আতঙ্ক দেখা দিয়েছে। কে কখন পাচার হয়ে যায় সেই আতঙ্কে নির্ঘুম কাটে তাদের। কেননা ইতোমধ্যে পাচারকারীদের খপ্পরে পড়ে অনেকের জীবন থমকে গেছে। বললো যে একটা চাকরি তুমি যদি করো তাহলে আমি তোমাকে দিব, চাকরিটায় ঢুকিয়ে দিব। তো বলতেছে যে কোথায়, আমি বলছি কোথায়, তো বলতেছে সাতক্ষীরায়। তো এরকম এসে প্রতিদিন আমাকে বুঝাইতো যে এই চাকরি অনেক কিছু বুঝাইতো। একদিন হঠাৎ আইসা বলে রেডি হও, চলো যেতে হবে। তো আমি বলছি আম্মু আব্বুকে বইলা নি, আম্মু ছিল না, আম্মু দেশে বেড়াতে গেছিলো। তো বলতেছে না বলা লাগবে না, এখন বললে তোমাকে যেতে দিবে না, আর চাকরিতে যাওয়ার পর তখন বইলো। সরল বিশ্বাসে প্রতিবেশী মামা সোহাগের প্রস্তাবে রাজি হন, কিন্তু এক পর্যায়ে পাচার হচ্ছেন বিষয়টি বুঝতে পারলেও প্রতিবাদ করতে পারেননি। সাতক্ষীরা নেওয়ার পরে ওইখান থেকে ওই যে কালু, সোহাগ, বিলাল, সোহাগ এখানে এসে পড়ছে, আর কালু আর বিলাল ছিল। তো ওরা ফোনে কথা বলতেছিল। তো আমি শুনতে পাই যে আমার ইন্ডিয়া পাচার করবে, আমি বুঝতে পারি। তো এখানে আমি জিজ্ঞেস করি ওদের কেন আমার পাচার করবো, আমি আমার বাসায় যাব। তোরা আমাকে ভয়ভীতি দেখায় যে তুমি যদি বাসায় যেতে চাও তোমাকে এখানে মেরে ফালিয়ে দিব। তারপরে যখন আমাকে নৌকায় ওঠার পরে যে মাঝি ছিল ওনার সাথে অনেক কান্নাকাটি করে হাত পা ধরে আমি ওনার ফোনটা নিয়ে আমি আম্মুকে কল করি যে আম্মু আমাকে নিয়ে যাও, আমাকে কালু, সোহাগ, বিলাল আমাকে বর্ডার পার করতেছে। এরপর থেকে 4.5 মাসের বেশি সময় কাটাতে হয়েছে অন্ধকার জগতে, যা তার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে। সোহাগ ওইখান থেকে ওর মামার কাছে দিছে, কালুর কাছে, কালু নিয়ে বিলালের কাছে দিছে, বিলাল আবার মাঝির কাছে দিছে, মাঝি আবার ওইখান থেকে নৌকা পার করে ওই যে যার বাসায় আমাকে রাখছিল নজরুল, ওর বাসায় দিছে। তারপর ওইখানে বন্দি করে রাখতো আমাকে। একটা সবাই মানে যারা আসতাম সবাইকে বলতাম বাঁচান বা অনেক ইয়ে করতাম, তো কেউ শুনতো না। হঠাৎ একদিন একটা লোক আসছিল মিঠুন, ওকে আমি বলছি সবটা যে আমাকে এভাবে জোর করে নিয়ে আসা হচ্ছে, তো আপনি কিছু করেন, আমার একটু বাঁচান যেভাবে। তো ও বলছে ওর নাম্বারটা আমাকে দিছে। তো আমি ওইটা থেকে কল করে আমি বাবাকে দিছি। তো বাবা আম্মুর সাথে কনসাল্ট করে আম্মু আসছে। পাচারের শিকার কিশোরীর মায়ের সাথেও কথা বলেছি। পাচার হওয়ার পর থেকেই যিনি মেয়েকে উদ্ধার করতে নিজেও সেই চক্রের মাধ্যমে একইভাবে পাচার হন, সীমান্ত পাড়ি দিয়ে চলে যান মেয়ের কাছে। জীবন বাজি রেখে মেয়েকে অন্ধকার জগৎ থেকে উদ্ধারের পর দেশে ফিরেছেন বীরদর্পে। মেয়েকে উদ্ধারের সেই গল্প বলছিলেন এই সাহসী মা। মেয়ের ঠিকানায় যেয়ে ওখানকার যখন ওই ছেলের সঙ্গে আমি দেখা করলাম সকালবেলা, ওই ছেলে আমাকে বলল ওইখানে আপনি যেতে পারবেন না, ওখানে অনেক বিপদগ্রস্ত আছে, আপনি নিজেই গুম হয়ে যাবেন, ওখানে গেলে ভিতর থেকে আর বের হতে পারবেন না। ওরা আমার কাছে 2.5 লাখ টাকা চাইছিল, যে কালু 2.5 লাখ টাকায় মেয়েকে বিক্রি করে দিয়েছে, 2.5 লাখ টাকা দিয়ে নিতে পারবেন, তাছাড়া নিতে পারবেন না। তখন আমি ওখানে চেয়ারম্যানকে বললাম যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কালু নেছে, আমি তো বিক্রি করেই নেই, আমার স্বামীও বিক্রি করে না, আমার মেয়ে কালু বিক্রি করছে, আপনি যেভাবে হোক আমার মেয়েটা আমার কাছে দিয়ে দেন। তা উনি চেয়ারম্যান এক পর্যায়ে ঝগড়াঝাটি করে চেয়ারম্যান বলে কি মেয়ের মা আসছে নিতে, মেয়ের মার হাতে আমি দিয়ে দেবো, তুমি যা করতে পারো আমার করো। মা মেয়ের পাচারের বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমেও আলোচনা হয়, কিন্তু পাচারের শিকার মেয়েকে উদ্ধার করলেও রেহাই মেলেনি হুমকি ধামকি থেকে। 6 রাউন্ডের গুলি আমার পুরো মাথার ভিতরে ঘিলুর ভিতরে ঢুকিয়ে দেবে, আমার স্বামীকে মেরে দিবে। আমরা তো কাজকর্ম, ওর বাবা কাজকর্মতে যেতে পারে না। মধ্যে একবার আমার স্বামীর উপরে হামলা হয়েছে, 3 জন লোক রাত্রিরে মুখোশ পরে অটোরিক্সা করে ওর উপরে হামলা হয়েছিল, তো অনেক কষ্টে বেঁচে আসছে ঘরে। ন্যায় বিচারের জন্য এসব হুমকি ধামকি পেছনে ফেলেছেন এই সাহসী মা, যিনি বিচারের শেষ দেখতে চান। বিচারের জন্য আমি অনেক দরজা আমি ঘুরেছি, আমার অনেক চোখের পানি নেই, আমার চোখের পানি যে আমি কাঁদবো কীভাবে মানুষের কান্না আসে তা আগেই শুকিয়ে ফেলেছি। তারপর এখন একটা বিশ্বাসই বেঁচে আছি যে এটার বিচার চাই আমি। এই বিচারের জন্য আমার সর্বশেষ আমার দমটা যদি রাস্তায় চলে যায়, আমি হাসতে হাসতে দমটা রাস্তায় বলবো কি একটু থেমে যা, আমি বিচারটা পাই, আর যেন কোনো মেয়ের সঙ্গে এটা না ঘটে,
তারপর আমার দমটা যে জায়গায় মন চায় চলে যাক। পাচারের শিকার প্রতিটি নারীর বক্তব্য যেন তার কণ্ঠেই ফুটে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ ব্যবস্থা আর বিচার না হওয়ায় এমন ঘটনা থামছে না। ফলে পাচারকারী চক্র লাভবান হলেও ভাঙছে বাবা মায়ের লালিত স্বপ্ন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। রাজধানীর পল্লবীর শাহপরান বস্তির অনেক নারী ও কিশোরী পাচারের শিকার হয়েছেন। তাদেরই একজন মধ্যবয়সী এই নারীর মেয়ে। গত এপ্রিলে বিউটি পার্লারে কাজের কথা বলে তার মেয়েকেও ভারতে পাচার করে কাল্লু ও বিল্লাল চক্র। ৩০-৩৫ হাজার টাকা বেতন পাবে, ও তোরা দুঃখে কষ্ট থাকোস, একটু কষ্ট দুঃখ থাকবো না, তোর বাপ মায় ভালো থাকবে। শুরুতে পাচারের শিকার কিশোরী বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারেন তিনিও প্রতারণার শিকার হয়েছেন, যা তার মায়ের কাছে খুলে বলেছেন। সোহাগার কালু নিছে এখান থেকে ১.৫ মাসের কালে আমি আবার কালুরে বললাম, নাম্বারটা দে কালু, আমি আমার মেয়ের সাথে একটু যোগাযোগ করবো। তুই এত পাগল হয়েছিস কে, তোর মেয়ে ভালো আছে? বলছি না, ব্যস্ত এখানে আছে। তখন আমার মেয়ে আবার তখন অন মোবাইল দেওয়ার কথা বললো। তখন বললো, মা আমার যেই কাজে আনছে আমার সেই কাজে দেয় নাই, তোমরা এই কাজ আমি মুখা প্রকাশ করা যাবে না। লোকলজ্জার ভয়ে মেয়েকে দেশে ফেরাতে বারবার পাচারকারী চক্রের কাছে আকুতি জানিয়েছেন, কিন্তু কোনো ফল পাননি। উল্টো ভুক্তভোগী এই পরিবারও পাচ্ছে হুমকি ধামকি। আমাদের মাইরা হালাইব, ধৈরা হালাইব, আমার নাতিটা নিয়ে গলা কেটে হালাইব, এটি বলে। পাচারের পর থেকেই কোমলমতি এই শিশুও মা হারা। গর্ভধারিণী মায়ের পরিবর্তে নানি এখন সেই ভূমিকা পালন করছেন। যে বয়সে মায়ের আদর স্নেহ পাওয়ার কথা, সেই বয়সে মাতৃহীন। তাই তো মায়ের কথা মনে পড়তেই কাছে পাওয়ার বায়না ধরে কোমলমতি এই শিশু। একটি পাচারের ঘটনা শুধু একটি জীবনকেই নষ্ট করে না, ধ্বংস করে পুরো পরিবারকে। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না ভুক্তভোগী পরিবার। ওর এমন একটা চাই যে সব বিচার পরে ওই যে জীবনে মানুষের ডরায় যে এই কাজটা জীবন আমি করব না, কারো মেয়ে নিয়ে আমি চলছকারি করব না, পাচার করব না। এদের ফাঁসি দেওয়ার দরকার, কারণ আমার মেয়ে নিচে অন্য মেয়েদের যেন এরকম আর না করতে পারে। এই পরিবারের মতো শাহপরান বস্তির আরও এক নারী পাচারের শিকার হয়েছেন বছর ২ আগে। ছদ্মনাম রাহেলা খাতুন। তাকে কাল্লু, নাগিন সোহাগ ও বিল্লাল চক্র পাচার করেছেন, তা এখানকার অনেকেরই জানা। এই মেয়েটারে মনে করেন পাম্পট্টি মাইরা প্রায় প্রতি সপ্তাহে 2 বা 3 বার আইসা তার একটা পরামর্শ কইরা মানে তাকে নেওয়ার জন্য আগ্রহ ছিল। ওমর ফারুক বস্তির দোকানি। তার বাড়িতেই ভাড়া থাকতেন পাচারের শিকার সেই নারী। পাচারের পর থেকে ফারুকের সাথে মাঝে মধ্যেই কথা হয় সেই ভুক্তভোগীর। যে পাঠাইছে তার নাম হচ্ছে কাল্লু। ও ফোনের মাধ্যমে আমাকে বলছে, ভাই আমাকে বিক্রি করে ফেলাইছে। রাহেলার মতো এই বস্তির অনেকের জীবন অন্ধকারে, যেটা ওমর ফারুকেরও জানা। এরকম আরো বহুত কিছু হয়েছে। আমাদের ওই পারে বালুর মাঠের এলাকার থেকে 3-4টা গেছে, 2টা তো নিখুশি অন্তরি এখনো আসে নাই। শুধু ফারুক নন, এমন বক্তব্য নাসিমা নামের এই নারীরও, যিনি নিজেও পাচারের বিষয়টি জানেন। নিয়ে বিক্রি করে দিছে। এখান থেকে আরেকজনে যখন ওনারা নিয়ে আসছে, উনি ওনার উপর অনেক অত্যাচার করতেছে। উনি ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমি আমার দেশে ফেরত আসতেছি। রাহেলার মতো এই বস্তির বেশ কয়েকজন কিশোরীকে টার্গেট করে পাচার করা হয়েছে ভারতে। জানিয়ে থানায় বিভিন্ন সময় মামলা ও সাধারণ ডায়েরিও হয়েছে। একের পর এক পাচারের এমন ঘটনায় এখানকার বাসিন্দারা আতঙ্কিত। কিছু কিছু লোক আইসা ওনাদের লোভ লালসা দেখায়, দেখানোর পরে ওনারা করে নিয়ে যায়, এক এক জায়গায় নিয়ে বিক্রি করে দেয়। যেইভাবে ওনাদেরকে নিয়ে গেছে সেইভাবে জানি ওনারা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে, সেইটাই চাই। আর যারা বিক্রি করছে তাদের বিচার চাই। মানুষ নিয়ে যায় বেচা কিনি করে দিব, এটা তো আমরা চাই না। তো অনেক মাইয়ারা তো আছে, অনেক বসবাস করে। বস্তি থেকে একের পর এক নারী ও কিশোরী পাচারের ঘটনায় বুঝতে বাকি থাকে না পাচারকারী চক্র কতটা শক্তিশালী। তাই তো আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো এবং দোষীদের শাস্তি এখন বস্তিবাসীর দাবি। ফিরছি আরও একটা বিরতির পর। গণমাধ্যমের তথ্য বলছে, নারী পাচার চক্রের টার্গেট শুধু বস্তি এলাকাতেই নয়। রাজধানীর মিরপুর এলাকায় গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 400 এর বেশি কিশোরী নিখোঁজ হয়েছেন। এর মধ্যে শুধু পল্লবী থেকে 114 জন, মিরপুর মডেল থানা এলাকায় 105 জন, রূপনগরে 53,
কাফরুলে ৪৫, শাহালি থানা এলাকায় ৪০, দারুসালামে ৩৭ ও ভাসানটেকে ৩০ জন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে একটি বড় অংশ বাবা মায়ের কাছে ফিরলেও এখনও অনেকেই নিখোঁজ। পার্শ্ববর্তী দেশে যদি কেউ পাচারের শিকার হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা মামলা করতে সহায়তা করব। মামলা করার পরে আমরা সরাসরি এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যথাযথভাবে অবহিত করলে তারা যৌথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে ফেরত আনার জন্য, এবং বেশ কিছু আপনারা জানেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন তারাও সহায়তা দেয়, পর্যায়ক্রমিকভাবে তাদেরকে ফেরত আনা সম্ভব হবে। তবে আমি মনে করি যে ফেরত তো আমরা আনবই, তো আমরা এই প্রক্রিয়াটা আমরা বন্ধ করতে চাই যাতে আর কেউ এই নির্মম ভাগ্যের শিকার না হয়। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও ভারতে নারী পাচার চক্রের ১১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এর আগে ভারতকেন্দ্রিক চক্র বস রাফি, রাজধানী মিরপুরের নাগিন সোহাগ, কাল্লু ও সাতক্ষীরার বিল্লাল সহ বেশ কয়েকজনকে আটক করে র্যাব। এরপরেই বেরিয়ে আসতে থাকে ভারতে নারী পাচারের ভয়াবহতা। ঢাকার বাইরে সীমান্তবর্তী অঞ্চলে সেফ হাউস আছে, সেখানে নারী দালালও আছে, তারা দেখাশোনা করে। একইভাবে ঢাকা শহরে তারা এই বিভিন্ন অঞ্চল থেকে মেয়েদেরকে টাকা পয়সা লাগবে না এই কথা বলে তারা নিয়ে আসে এবং তাদেরকে বিশ্বাস জন্মানোর জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে। এই চক্রগুলো একটা দুটো না, আমরা শুরু করেছিলাম বস রাফিক দিয়ে। একটা মেয়ে ইন্ডিয়াতে খুব নির্যাতিত হয়েছিল, তার ভিডিও ভাইরাল হওয়ার পরে বস রাফিকে গ্রেপ্তার করা হয়। তারপরে আপনারা জানেন যে কালু, নাগিন, সোহাগ এদেরকে গ্রেপ্তার করি। ভারত ভিত্তিক যে পাচারটা, আমার পার্শ্ববর্তী দেশের পাচারটা হয়। এরপরে কিন্তু থেমে নেই, আমরা কিন্তু কন্টিনিউয়াস গ্রেপ্তার করতেছি। এই চক্রটি সক্রিয় আছে, আমরা সংখ্যাটা আপনাদের বলতেছি না, আমরা এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের গত জানুয়ারি মাসের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে মানব পাচারের ৪,৯৪৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৫৫৪টি মামলার তদন্ত চলছে, বাকি মামলাগুলো বিচারাধীন। এসব মামলায় আসামি ১০,৯৫১ জন। আর ২০১৯ ও ২০২০ সালে নিষ্পত্তি হয়েছে ৫৩টি মামলা। এর মধ্যে 10টি মামলায় আসামিদের সাজা হয়, আর ২০২০ সালে সাজা হয় একটি মামলায়। জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোর নামের দুই বেসরকারি সংস্থার তথ্য বলছে, গত 10 বছরে ভারতে পাচার হওয়া ২,০০০-এর বেশি নারীকে দেশে ফেরানো হয়েছে। তবে কতজন পাচারের শিকার হয়েছেন সেই তথ্য জানা যায়নি। নারী পাচার রোধ ও পাচার হওয়াদের দেশে ফেরাতে র্যাবের পাশাপাশি কাজ করছে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের প্রতিষ্ঠান। পাচার রোধে সমন্বিত প্রচেষ্টার কথা বলছেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, বিজিবি হোক, এমনকি বিচারক বা এইটা পেশার সাথে, আইন পেশার সাথে নিযুক্ত যারা এই কাজের সাথে সংযুক্ত আছেন প্রসিকিউশনে, তাদের কেউ মানে একটা টোটাল কমিটমেন্ট এবং পারফরমেন্সের ব্যাপার আছে, তাহলে অ্যাচিভ করা যাবে। কারণ অর্গানাইজড একটা ক্রাইমকে আপনি যদি এটার বিরুদ্ধে আমাদেরকে কার্যকর ভূমিকা রাখতে হয়, তাহলে এটা অর্গানাইজড এফোর্টেরই, টোটাল এফোর্টের দরকার আর কি, মানে সামগ্রিকভাবে সমন্বিত। সম্প্রতি নারী পাচারের ঘটনায় করা মামলাগুলো তদন্তাধীন। পুলিশ বলছে পাচার রোধে তারাও সতর্ক। আমাদের স্পেসিফিক নির্দেশনা দেয়া আছে যে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য গ্রহণ করা হয়। সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেইগুলো থেকে সেগুলোতে যেন তারা তাদের এই কার্যক্রমগুলো, মোটিভেটিং কার্যক্রম থেকে শুরু করে, তারা যেন তাদের গোয়েন্দা নজরদারি সীমান্তবর্তী জেলাসহ অন্যান্য জায়গাগুলোতে যেখানে ভার্নারেবল এলাকা রয়েছে সেই জায়গায় যেন তাদের নজরদারি রাখে, এই জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। প্রলোভনে ফেলে সীমান্ত পার করলেই মিলছে টাকা, এতে পাচারকারী চক্র লাভবান হলেও ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। নিমেষেই শেষ হচ্ছে বাবা মায়ের লালিত স্বপ্ন। তাই তো পাচার রোধে অভিভাবকদের যেমন সচেতন হতে হবে, তেমনি দরকার সমন্বিত প্রচেষ্টা।